দাঁতে দাঁত চেপে সমুদ্র বলল, ঝিনুক, বড্ড ভুল করছিস। তোকে এখনো আমি ভালোবেসে সবকিছুতেই ছাড় ছাড় দিচ্ছি, তবে এবার বাড়াবাড়ি পর্যায়টা বেশি হয়ে গেছে। ঝিনুক ঝিনুক বলে জোরে জোরে চিল্লিয়ে সমুদ্র সে রংমহলে আকাশে উড়িয়ে ফেলছে। বাড়িতে আপাতত সমুদ্র ছাড়া কোনো পুরুষ সদস্য নেই। বাড়ির প্রত্যেকটি মহিলা সহ কাজের মানুষগুলো ড্রয়িং রুমে এসে হাজির হয়েছে। সবাই জানে সমুদ্র যখন চিৎকার করে তার মানে খুব ভয়ঙ্কর কিছু সামনে ঘটতে চলেছে। সমুদ্রের মা, কিরে বাবা, ঝিনুক ঝিনুক বলে চিৎকার করছিস কেন? বাচ্চা মেয়েটা আবার কি করলো? হয়েছে? সমুদ্র, ঝিনুক কোথায়? ঝিনুকের মা, বাবা একটু শান্ত হও। আমার পাগল ঘাড়ে তেরা মেয়েটা নানুবাড়ি আবারও গেছে। ও তো তোকে সমুদ্র, তাহলে আমি ঠিকই ছিলাম। ওটা ঝিনুকই ছিল। সমুদ্র আর কিছু না বলে গটগট করে বাড়ির বাইরে চলে গেল। বাড়ির প্রত্যেকটা মানুষ সমুদ্রে যাওয়ার পানে তাকিয়ে আছে। সমুদ্রের মা, ঝিনুকের মা দুজনেই খুব আতঙ্কিত হয়ে পড়ল। সন্ধ্যাবেলা নানু বাড়িতে ঢুকলাম। আমাদের বাড়ি থেকে নানু বাড়ির রাস্তা 25 থেকে 30 মিনিটের বেশি না, কিন্তু আমাদের অনেক লেট হয়েছে। মেহবার ভাইয়ার সাথে আমি অনেক জায়গায় ঘুরছি, খেয়েছি, এটা সেটা। আমার ঘুরতে খুব ভালো লাগে। মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ঘুরতে পারলে সমস্যা কি? অনাকাঙ্ক্ষিত জিনিস লুটে নেওয়ার মজাটাই অনেক। ড্রয়িং রুমে ঢুকতে মারিয়া দৌড়ে আমাকে জড়িয়ে ধরল। মামা মামি সহ নানু খুব খুশি হয়ে গেল। মায়ান ভাইয়ার বউ জোরপূর্বক হাসি দিল। এই এক মহিলা, আমার সাথে যে কি সমস্যা আল্লাহ ভালো জানে। আমাকে দেখতে পারে না। আগে মায়ান ভাইয়া আমাকে আদর করলো, ভাবি আসার পর থেকে আমাকে তেমন একটা আদর করে না। তাতে আমার কিছু যায় আসে না। একটা মানুষকে তো দুনিয়ায় সবাই পছন্দ করবে না, তা তো হতে পারে না, তাই না? রাতে ডিনার করে নিজের রুমে গেলাম। বহুদিন পর নানুর হাতে পেট ভর্তি খেয়েছি। যদিও আজ সকালেও আমি সমুদ্র ভাইয়ার হাতে পেট পুরে খেয়েছি, তাই উপরোক্ত কথাটা আংশিক মিথ্যা বললেও চলে। বারান্দায় বসে আছি, সমুদ্র ভাইয়ের কথাগুলো মনে পড়ছে। তা করা এই কয়েকদিনের কাণ্ডগুলো, কথাগুলো আরো বেশি মনে পড়ছে। আমি না চাইলেও সে আমাকে ছোঁয়ার অধিকার পেয়ে গেছে। আজ তার সাথে যদি আমার বিয়ে না হতো, সে এতদিনে বিয়ে করে লাল টুকটুকে একটা বউ আনতো, একটা পিচ্চি থাকতো আলিবা বাবার মতো। আমিও ওই বাড়িতেই থাকতাম। ওই ঘটনাগুলো দ্বিতীয়বার ঘটতো না। চোখ দুটো জলে পরিপূর্ণ হয়ে উঠল। মস্তিষ্ক আবারও পুনর স্মৃতিতে ভেসে উঠল। মন ভারী হয়ে উঠল। খুবই কষ্ট হচ্ছে। বারান্দার ফ্লোরে বসে পড়লাম। হাঁটুতে মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলাম। চোখে পানি মুছে মাথা উঁচু করে সেই দিনের কথা মনে করলাম। সেই দিন 3 কবুলের পাতা কলমে আমি পূর্ণরূপে সমুদ্র ভাইয়ের হয়ে গেলাম। 4 বছর আগের ঘটনা, একাংশ বিয়ের ঘটনা। শেখ রংমহলের নারীরা যতটা নিয়মাবলিতে আবদ্ধ থাকে, পুরুষরা তার এক ভাগও পালন করে না। ঠিক তেমনি শেখ রংমহলের অন্যান্য মেয়েরা, সাদিয়া আপু, নদিয়া আপু, মুনতাহা আপু যতটা না নিয়মনীতি মানার চেষ্টা করে, আমি তার একাংশ মানি না। সময়টা বর্ষাকাল, সময়টা কালবৈশাখী। সেবার আমার বয়সটা চতুর্দশী, ঠিক মাঝামাঝি। খুব করে এর সুযোগ হলো এক রংমহল ছেড়ে বাহিরের জগৎটা দেখার। এটাই আমার জীবনের প্রথম ভ্রমণ। আমার খুশির অন্ত নেই। পলাশ চ্যাটার্জি সমুদ্র ভাইয়ার ক্লোজ ফ্রেন্ড। বিশ্ববিদ্যালয়ে তারা এক ডিপার্টমেন্টে পড়ে। 12 বছর বয়সে পিচ্চি বেলায় সেই ছেলেকে পাথর নিক্ষেপ করেছিলাম চট্টগ্রাম বান্দরবান জেলায় তাদের বাড়ি। তার বিয়েতে বাড়ির সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। সে বছর রাজনীতিক রংমহলে খুবই গরম। দাদু এই নিয়ে 3বার এমপি ইলেকশনে দাঁড়ায়। 2বারই দাদু ইলেকশনে উচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবারও আমার সবাই আশাবাদী সেই ইলেকশনে পাশ করবে। দাদু নেতা হিসাবে খুবই ভালো ছিলেন।
তাই চারদিকে তার শত্রুর দিনে দিনে বাড়ছিল। সমুদ্র ভাই সহ বাবা চাচারা খুবই ব্যস্ত সময় পার করছিল, তাই বাড়ির বড়রা কেউই যেতে পারছিল না। রাজনৈতিক রংমহলে খুবই উত্তাপ বলে সমুদ্র ভাইয়া প্রথমে চাইছিল না পলাশ ভাইয়ের বিয়েতে অংশগ্রহণ করতে, কিন্তু আমাদের আগ্রহ দেখে অবশেষে দাদু বিয়েতে যাওয়ার পারমিশন দিয়েই দিল। যেহেতু পলাশ ভাইয়া অন্য ধর্মের, তাই বাড়ির ইয়ং ছেলেমেয়েরা কেউই অন্য ধর্মের বিয়ে দেখার সুযোগ এবং আনন্দ হাতছাড়া করতে চাইছিল না। আমিও জীবনে প্রথমবার দুটো সুযোগ পেয়েছি। সবার মতো আমিও সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমার স্বপ্ন নিজের দেশে আনাচে কানাচে সব পৃথিবী ঘুরে দেখার, কিন্তু এমন একটা পরিবারে জন্ম হয়েছে যেখানে কিছু জিনিস নিষিদ্ধ। তার মধ্যে শেখ বংশের মেয়েরা একা একা ঘোরাফেরা নিষিদ্ধ। ঘুরতে হবে পরিবারের সদস্যদের সাথে, আত্মীয়দের বাড়িতে বেড়াতে পারবে, না হয় বিয়ের পর স্বামীর সাথে। এবার পেয়েছি সুযোগ, অন্য ধর্মের বিয়েও দেখব, ওই শহরটাও ঘুরে দেখে আসব। যদিও সমুদ্র ভাইয়া প্রথম আমাকে নিয়ে যেতে নারাজ ছিল, কিন্তু আমি কান্নাকাটি করেছিলাম। দাদা আদেশও দিয়েছিল, আবার পলাশ ভাইয়া বিশেষ করে আবদারও ছিল আমাকে যেন নিয়ে যায়। তাই বাধ্য হয়ে সমুদ্র ভাইয়া আমাকে নিতে রাজি হলো। আমার বিয়ে 2 দিন আগেই রওনা দিলাম। আমি আমার জমানো টাকা সব নিয়ে নিলাম। মনে মনে ফোন দিয়ে আঁটলাম, আমি ঝিনুক সব সময় ওস্তাদ। যদিও আমাদের আরো আগে যাওয়ার কথা ছিল, তবে সমুদ্র ভাইয়া দাদু ইলেকশনে কিছু কাজ কমে যাচ্ছিল। অবশেষে আমরা চট্টগ্রাম বান্দরবান জেলায় পলাশ ভাইয়ার বিয়েতে অংশগ্রহণ করি। বিয়ের 2 দিনই আমরা খুব আনন্দ কাটালাম। সমুদ্র, পলাশ ভাইয়া আরো বন্ধুরাও এসেছিল। এই 2 দিনে আমার সাথে ওই বাড়িতে সবার সখ্যাত গড়ে ওঠে। সেবা প্রথম আমি সমুদ্র ভাইয়াকে আমার প্রতি একটু অন্যরকম দেখেছিলাম। সব সময় খেয়াল রাখতেন, চোখে চোখে রাখেন, ক্ষুদ্র ক্ষুদ্র আমার প্রতিটি কদমে এক অন্যরকম যত্ন করতেন। তবে সবে চতুর্দশী কন্যা আমি, তবু একটা খেয়াল করিনি, পলাশ ভাইয়ের বাড়িতে ও আমার খুব খাতির যত্ন করা হয়েছিল। যা স্পেশাল গেস্ট আমি, সমুদ্র ভাইয়া, অন্য বন্ধু বান্ধবরা সহ আপুরা, সাদিয়া আপু, নদী আপু ও মুনতাহা আপু, নাজিম ভাইয়া ও কানা ঘুষা করে হাসতো। ব্যাপারটা সবাই জানলেও আমি জানতাম না, যদিও আমি জানার চেষ্টা কম করিনি। তবে কেউই আমাকে পাত্তা দেয় নাই, যেন আমি দুধ ভাত। বিয়ের দিন যেহেতু পলাশ ভাইয়া হিন্দু সম্প্রদায়, তাই রীতিমতো তার বিয়ে বিশাল একটা মন্দিরে হয়েছে। তার বিয়ের শুভ লগ্নটা ছিল সন্ধ্যা বিকালে। মন্দিরে গিয়ে আমি সেবার প্রথম অন্য ধর্ম অনুসারীদের প্রভুদের দেখেছিলাম। সবসময় টিভি আর মোবাইলেই দেখতাম, নিজ চোখে প্রথমবার দেখে বিস্মিত খেয়েছি। ঘুরে ঘুরে মন্দিরের চারদিক পরিবেশ দেখেছিলাম, সাক্ষী হয়েছিলাম আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায় অন্যতম সংস্কৃতির সাথে। আমার সাথে আসা সাদিয়া আপু, নদিয়া আপু, মুনতাহা আপু, নাজিম ভাইয়াও ছিলেন আমার থেকে বড়। তাই তাদের সাথে আমি বিয়ের কোনো আনন্দই পাচ্ছিলাম না। যেন এক প্লেট বিরিয়ানির মধ্যে আমি একাই একটা এলাচ। এলাচ হয়ে ভালোই হয়েছে, সুযোগ পেয়ে গেলাম একটু। শয়তানি বুদ্ধি কাজে লাগালো। সমুদ্র ভাইয়া তো তোর বন্ধুর বিয়ে আগমনে একদম মিশে গিয়েছিল। যদিও আমার দিকে খেয়াল রাখতেন, তবে বিয়ের সন্ধ্যাটা যেন আমার কাছে একদম সুযোগের উত্তম সময় হয়ে হানা দিল। মন্দিরের পিছনে দিকটা বড় বড় গাছপালা দিয়ে ভর্তি। সম্পূর্ণ মন্দির ঘুরে ঘুরে দেখার পর মন্দিরের পিছন দিকে গেলাম। এই পাশটা সম্পূর্ণ ফাঁকা। আমি যে বিয়ের আমেজ ছেড়ে এদিকটায় এসেছি, এটা পরিচিত সকলেই অজানা। সন্ধ্যা হয়ে এসেছে। চারপাশ থেকে ঝিঁঝি পোকা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হালকা হালকা বাতাসে বড় বড় গাছগুলো এদিক সেদিক ভুতুড়ে নাচ দিচ্ছে। আর শো শো বাতাস শব্দ যেন কারো চিকন গলার কান্নার আওয়াজ রূপ নিচ্ছে। সন্ধ্যার আলো অন্ধকার যত ঘন হচ্ছে,
রাতে নিশিচরদের চলাফেরার আওয়াজ বেড়ে যাচ্ছে। হঠাৎ করে মন্দিরে বড় ঘণ্টা বাজে উঠল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু আমার চিৎকার যেন এই অদ্ভুত পরিবেশটা গিলে খেয়ে ফেলল। অন্য কেউ যেন আমার চিৎকার শুনল না, হারিয়ে গেল অদৃশ্যে অজানায়। আমি আর দাঁড়িয়ে থাকতে চাইলাম না, চলে যাব। হঠাৎ পিছন থেকে কেউ আমার মুখ চেপে ধরল। মিনিট দুয়েক ছুটার জন্য ধস্তাধস্তি করলাম, কিন্তু ব্যক্তিটির শক্তির সাথে আমি পেরে উঠলাম না, সেখানেই বেহুঁশ হয়ে পড়লাম। অন্যদিকে বিয়ে শেষ, তখন প্রায় 7টা, 7:30 বা উপর। সবাই এখন বাড়ি ফিরে যাবে। সমুদ্র এতক্ষণ পর ঝিনুকের খোঁজে সাদিয়ার কাছে গেল, কিন্তু সাদিয়া জানতো না ঝিনুক কোথায়। চারদিকে সব জায়গায় ঝিনুককে খোঁজা শুরু হলো। একটা হইচই পড়ে গেল, কিন্তু ঝিনুকের যেন হদিসই নেই। সমুদ্র যেন একটু উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু সবার সামনে নিজেকে যথাসম্ভব শক্তি ও শান্ত রাখা বরাবর। একটা ছেলে হঠাৎ করে বলে উঠল, সে ঝিনুককে মন্দিরের পিছনে যেতে দেখেছিল। কথাটা সমুদ্রে কর্ণকুহরে পৌঁছাতে যত সেকেন্ড সময় লাগলো, ঠিক তার চেয়ে কম সময় সমুদ্র প্রতিক্রিয়া করলো। সব ফেলে মন্দিরের পিছনে দৌড়াতে লাগলো। সমুদ্র মনে মনে আল্লাহ বারবার স্মরণ আনলো। মন ও মস্তিষ্ক দুটোই চাচ্ছে মন্দিরের পিছন যেতে, ঝিনুকের মায়াময় মুখ দেখতে পাবে, ঝিনুককে দেখলে সাথে সাথে জড়িয়ে ধরবে আর ইচ্ছে মতো বকবে। কোন সাহসে সে এত বড় কাজ করলো? সমুদ্রের মতো শক্ত পোক্ত মানুষকে ভয় পাইয়ে দিল। মন্দিরের পিছনে সমুদ্র আসতেই ধাক্কা খেল। ঝিনুক নেই, ঝিনুকের ওড়নাটা পড়ে আছে। সমুদ্র ওড়নাটা দেখা মাত্রই চিনে ফেলল, কারণ এই ড্রেসটা সেই তো ঝিনুককে পছন্দ করে কিনে দিয়েছিল। সমুদ্র ওড়নাটা হাতে নিয়ে ঝিনুক বলে জোরে চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সমুদ্রের পিছন পিছন বাকিরাও ছুটে এসেছিল। সমুদ্রের চিৎকারে সবাই কেঁপে উঠল। নাজিম সমুদ্রকে সামাল দিতে লাগলো। সমুদ্র কান্না করছে, শক্তপোক্ত মানুষটি কান্না করছে। পরিচিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে সমুদ্র মোবাইলে একটা কল আসে। সমুদ্র ফোন কল রিসিভ করতে ফোনটার আগে আছাড় দিল। চোখ দুটো টকটকে লাল হয়ে উঠল। জ্ঞান ফিরতেই নিজেকে একটা রুমের মাটিতে নিজেকে শোয়া অবস্থায় পায়। খড়ের রুম, শো শো করে বাতাস ঢুকছে রুমেতে। মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করছে। আশেপাশে কেউ নেই, তাই আস্তে আস্তে উঠে বসলাম। কিছুক্ষণ আগে ঘটনাটি মনে করতে ভয়ে একটু টুকিয়ে গেলাম। আস্তে আস্তে শব্দ না করে জানালার দিকে এগিয়ে গেলাম। বাইরে থেকে কয়েকজন লোকের কণ্ঠস্বর ভেসে আসছে। দরজাটা ভিড়িয়ে ছিল। ফাঁকা দিয়ে আমি উঁকি দিতে 6 থেকে 7 জন পুরুষ মানুষকে দেখতে পেলাম। এর মধ্যে স্যুট বুট পরা একজন লোক বলল, এর মধ্যমণিকে তুলে এনেছি, নে পুরস্কার। কয়েক বান্ডেল নোট তাদের দিল। অন্য একজন বলল, সাহেব, পোলাটা যদি না আসে তাহলে মাইয়েরা কি করুন? সাহেবওয়ালা লোক, তোদের দিয়ে দিলাম, যা খুশি তাই করিস। আরও আসলে ওর 0 পয়েন্ট রেখে উড়িয়ে দিবি। সে রংমহলের অস্তিত্ব আমি রাজনীতিক রংমহল থেকে ঝেড়ে ফেলতে চাই। লোকগুলো খুশি হয়ে গেল। বলল, সাহেব, মাইয়াডা পরীর নাহান, কষিও, এক্কেবারে নাইকা, আমরা ভাগ কইরা খামু। তারপর আমাগো মহলে বন্দি কইরা রাহুম কয়েক মাস, তারপর বর্ডার পার কইরা বেইচা দিমু। সুন্দর আছি, মেলা টেহাও পামু। সাহেবওয়ালা লোক, যা ভালো লাগে করিস। আগে আমার কথা শোন, মাইয়া শেখ বংশের, এমপি মুজিবুর শেখের নাতনি। সাবধান। ফিসফিসিয়ে আরো কিছু বলে লোকটা গাড়ি করে চলে গেল। সবগুলো লোক দেখতে অনেক বিশ্রী। তারা উচ্চ লাউড স্পিকারে গান ছেড়ে দিল। গানের তালে তালে বাজল, কিছু একটা খাচ্ছে, এদিক ওদিক ঢুলে ঢুলে পড়ছে, চিৎকার করে গানের তালে তালে নাচছে। আমি সুযোগ পেয়ে আস্তে আস্তে সন সাপড়া ঘর থেকে বের হলাম। লোকগুলো নিজেদের কাজে ব্যস্ত। এই সুযোগ আমি এই
ছনের ঘরের পেছন থেকে দৌড় দিলাম। চারদিকে বড় বড় গাছপালা, অন্ধকার। দৌড়ে কোন দিকে যাচ্ছি কোনো খেয়াল নেই, শুধু দৌড়াচ্ছি। এতক্ষণে হয়তো লোকগুলো আলাপ পেয়ে গেছে আমি ঘরে নেই। তাদের ধারণা আগে আমাকে তাদের হাতের নাগালে পেতে পারলেই হবে। জঙ্গলের ভিতর একটুখানি আলো দেখছি। কেউ মনে হয় এদিকেই আসছে। কে আসছে জানি না। হয়তো আল্লাহ আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে কাউকে পাঠিয়েছেন। আমি দৌড়ে লোকটির সামনে গিয়ে উল্টে পড়লাম। মাথা ব্যথাটা এখনো কমে নাই। তার উপর অনেকটা পথ অন্ধকার দৌড়াচ্ছি, তাই চোখ মুখে অন্ধকার দেখছি। নিঃশ্বাস নিতে নিতে হাঁপিয়ে উঠেছি। হঠাৎ পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, সমুদ্র ভাইয়া। এটা সমুদ্র ভাইয়া ছিল। সে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে বুকে জড়িয়ে নিল। হাউমাউ করে কান্না শুরু করে দিল। বলল, ঝিনুক, ঝিনুক। আমি হাঁপিয়ে উঠছি বলে কথা বলতে পারছি না। তবে সমুদ্র ভাইয়াকে দেখে শান্তি পেলাম। কান্না পেয়ে গেল, তবে বলার চেষ্টা করছি। আবছা আবছা কণ্ঠে বললাম, ওরা 6 জন, 6 জন ওরা আসছে। একজনে আদেশ পালন করছে, তোমাকে মেরে ফেলবে, পালাও। এর মধ্যেই আশেপাশে থেকে অনেকজন লোক পায়ের শব্দ আমাদের দিকে এগিয়ে আসছে। সমুদ্র ভাইয়া আমাকে উঠাতে উঠাতে 2 জন লোক সমুদ্র ভাইয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। আচমকা ঝাঁপিয়ে পড়াতে সমুদ্র ভাইয়া প্রথম সামলাতে না পারলে পরবর্তী সে সামনে সামনে টক্কর দিয়েছে। হঠাৎ আরেকজন লোক উপস্থিত হলো। সে সমুদ্র ভাইয়ের মাথায় শক্ত লাঠি দিয়ে বাড়ি দিল। সমুদ্র ভাইয়া হাঁটু গেড়ে বসে পড়ল। মুহূর্তেই রক্ত পড়া শুরু করলো। লোকটা লাঠিটা ফিক্কা মেরে আমার সামনে ফেললো। লাঠি মেরে সমুদ্র ভাইয়াকে নিচে ফেলে দিল। সমুদ্র ভাইয়া মাথায় হাত রেখে ব্যথায় ছটফট করছে। লোকটি অন্য 2জন লোককে বলে, আমি সামলাচ্ছি বস। ওদিকটায় গেছে, নিয়ে আয়। আর তুই সাহেবকে খবর দে। 2জন 2জনের কাছে নেমে গেল। নেট কাজ করছে না বলে একজন একটু দূরে সরে গেল। এক পর্যায়ে অন্ধকারে মিশে গেল। এখানেই উপস্থিত একজন লোক। সে সমুদ্র ভাইয়ার সামনে বসে সমুদ্র ভাইয়ার মাথাটাকে এদিক সেদিক নাড়াতে লাগলো। জানি না কোথা থেকে শক্তি এলো। আমি উঠে বসলাম। লাঠিটা আস্তে আস্তে হাতে নিলাম। লোকটার মাথা বরাবর শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দিলাম বাড়ি। ঠক করে একটা শব্দ ভেসে এলো। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত ছুটতে শুরু করলো। লোকটা কোনো প্রতিক্রিয়া না করে মাটিতে ধপ করে পড়ে গেল। আমি দ্রুত সমুদ্র ভাইয়ার দিকে গেলাম। বললাম, সমুদ্র ভাইয়া উঠো, পালাতে হবে। মাথাটা ধরে সমুদ্র ভাইয়া ওঠার চেষ্টা করতে আবারও ধপাস করে মাটিতে পড়ে গেলাম। এভাবে করলে হবে না সমুদ্র ভাইয়া, আমাদের পালাতে হবে। হাতের সময়ও সুযোগ খুবই কম। ওদের দলে নাকি মানুষ এসে পড়বে। ওরা খুবই বাজে লোক। উঠো না। কান্না করতে করতে হেঁচকি তুলল সমুদ্র ভাইয়াকে এগুলো বলছি। সমুদ্র ভাইয়া আবারও ওঠার চেষ্টা করলো, কিছুতেই শক্তি পাচ্ছে না। সমুদ্র ভাইয়া নিচের গায়ের গেঞ্জিটা একটু কষ্ট করে খুলে ফেললো, মাথায় বেঁধে নিল। যথাসম্ভব সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। আমি তাকে ওঠার জন্য সাহায্য করার চেষ্টা করছি। নিতান্ত ছোট্ট শরীর মেয়েটা এমন বলিষ্ঠ দেহের পুরুষকে সামলে উঠতে হিমশিম খেয়ে যাবে। আমারও হয়েছে সেই দশা। অবশেষে আল্লাহর রহমতে সমুদ্র ভাইয়া উঠে দাঁড়ালো, তবে ব্যথা কুকিয়ে উঠেছিল বারবার। আমরা দিক বিদিক হয়ে এদিকে এগিয়ে যাচ্ছি। খুব দ্রুত যে যাচ্ছি তাও নয়, আবার কচ্ছপের গতিতেও না। হঠাৎ করে পাশে থেকে কয়েকগুলো লোক আমাদের দিকে এগিয়ে আসতে দ্রুত পায়ে শব্দ পাচ্ছিলাম। কি করব আমার ছোট্ট মাথায় ঢুকছিল না। সমুদ্র ভাইয়া একটা গাছের আড়ালে আমাকে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি ফিসফিস করে বললাম, দাঁড়িয়ে আছো কেন? তারা ধরে ফেলবে আমাদের, চলো। তাদের হাত থেকে পালাতে হবে। সমুদ্র ভাইয়া তার হাত দিয়ে আমার মুখ আলতো করে চেপে ধরে ফিসফিস করে বলে, চুপ করে দাঁড়িয়ে থাক। আমাদের হাঁটার শব্দ, তারা এদিক আসতেছে, শব্দ করবি না। এর মধ্যেই হঠাৎ করে সেই দলে একজন চিৎকার করে বলে উঠল, তারা পালাইবার
পারবি না এই জঙ্গল থাইকা। কই যাবি? আমগো হাতে ধরা খাইবি। তোরা আমগো সর্দারের পোলার মাথায় বাড়ি দিছস, সর্দারের কড়া আদেশ, তোগো মাইরা ফেলতে হবে। তারা সামনের দিকে এগিয়ে গেল। এই সুযোগে আমরা পিছিয়ে যাচ্ছি। আমি ভয়ে টুকরো কান্না করে উঠলাম। সমুদ্র ভাইয়া তার ২ হাত দিয়ে আমাকে তার সাথে মিশিয়ে নিল। ফিসফিসে বলল, কান্না করিস না, আমি আছি। ওরা কিচ্ছু করতে পারবে না। একবার বের হতে দে জঙ্গল থেকে। এখনো সমুদ্র ভাইয়ের মাথা থেকে রক্ত চুষছে পড়ছে। এর মধ্যেই আকাশ ডেকে উঠল গুরুম গুরুম শব্দে। বড় বড় হাঁক দিচ্ছে, বাতাস জোরে বইছে, গাছগুলো এদিক সেদিক হেলে দুলে পড়ছে। আমি খুব ভয় পেয়ে সমুদ্র ভাইয়াকে জড়িয়ে ধরে হাঁটছি। সমুদ্র ভাইয়া আগে থেকেও বেশি এদিক ওদিক ঢুকছে। মনে হচ্ছে সে যখন তখন পড়ে যাবে। ধুমছে বৃষ্টি শুরু হলো। কি অসময় বাতাস! আকাশ ডাকছে। আমার সামনে অগ্রসর হতে পারছি না। কালবৈশাখীর খেলাতে যেন ফেঁসে গেছি।